বর্তমান সময়ে দাঁড়িয়ে যে মানবাধিকারের সূত্রে যে কাজকর্মগুলো চলছে বর্তমানে, যে সমাজকর্মীরা কাজ করছেন, তো সেই সব যারা একটা কথা বারবার শোনা যায় যে রাজনৈতিক বন্দী এবং তাদের মুক্তি প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা বলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো সেই হিসাবে রাজনৈতিক বন্দী এই ব্যাপারটা সম্বন্ধে যদি একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলেন যে ব্যাপারটা ঠিক কি। আসলে দেখুন, মানে যদি এরকম আপনি দেখতে যান যে যে ভারতীয় যে দণ্ডবিধি আইপিসি বা সিআরপিসি, এগুলোতে নির্দিষ্ট করে রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক অপরাধের জন্য নির্দিষ্ট কোনো ধারা এরকম কোনো বিধান নেই। কিন্তু মানে রাজনৈতিক বন্দী কাদের বলা হয় সেখানে যদি দেখেন, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা যদি নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যে সমাজের ভালোর জন্য, সমাজের প্রগতির জন্য, বা সেটা সমাজকে পাল্টানোর জন্য, বা তারা যে গোষ্ঠীতে বিলং করে সেই গোষ্ঠীর কোনো মঙ্গল সাধনের জন্য কোনো যদি কাজ করতে যায় এবং সেই কাজটা যদি প্রচলিত আইনের বিচারে যদি সেটা মানে অপরাধ হিসেবে গণ্য হয়, এবং তাদেরকে যদি প্রচলিত যে ব্যবস্থা বা প্রচলিত যে শাসন বা যে শাসক দল তারা যদি তাদেরকে যদি মানে গ্রেপ্তার করে, জেলে বন্দি করে, তো তাদেরকে হচ্ছে রাজনৈতিক বন্দী বলা। অর্থাৎ মানে ব্যক্তিগত উদ্দেশ্যে কোনো অপরাধ করা, যেমন ধরুন আজকের এটা আসতে পারে যে অনেক রাজনৈতিক নেতাকেই তো আমরা দেখি যে জেলে রয়েছে। আমাদের রাজ্যেও বিভিন্ন নেতারা, মন্ত্রীরা রয়েছেন, বা অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু তারা যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটা হচ্ছে মূলত দুর্নীতির অভিযোগ। অর্থাৎ তারা তাদের ব্যক্তিগত মানে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, জনগণের উন্নয়ন করবেন, মঙ্গল করবেন বলে, কিন্তু সেখানে তারা নিজেদের আখের গোছাচ্ছেন এবং জনগণের অর্থ তারা অসাধু উপায়ে হচ্ছে যে নিজেরা করায়ত্ত করেছেন বা নিজেদের ভোগ বিলাসে ব্যয় করেছেন। এটা হচ্ছে অভিযোগ। বিপরীতে যদি দেখেন যে কোনো রাজনৈতিক দল তারা হচ্ছে যে তারা বর্তমান সমাজে যে বিষয়গুলো চলছে, আজকে যে এত মানুষ গরিব অসহায় ফুটপাতে দিন কাটাচ্ছে, খেতে পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, এত শিশু মারা যাচ্ছে, সমাজে এত নারী নির্যাতন, এত শ্রেণী বৈষম্য, যে মানে হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে সেগুলোর অবসান ঘটানোর জন্য বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ, ধরুন দলিতদের বা আদিবাসীদের কোনো অধিকারের জন্য, ধর্মীয় সংখ্যালঘু মানুষের কোনো অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে যখন প্রচলিত যে ব্যবস্থা বা শাসন বা সরকার মনে করছে যে তারা আইন ভাঙছেন এবং তাদেরকে বিভিন্ন আইপিসি বা সিআরপিসি বা যে এখন যে ইউএপি এর কথা আমরা শুনি, ইউএপি এর ধারা দিয়ে তাদেরকে জেলবন্দি করা হচ্ছে, সেই মানুষগুলোকে হচ্ছে আমরা রাজনৈতিক বন্দী বলি। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো অপরাধ করছেন, তারা সমাজের জন্য, মানুষের জন্য ভালো করতে গিয়ে হচ্ছে যে একটা ঘটনা করছে, জনগোষ্ঠীর জন্য তারা কি ব্যাপারটার সাথে জড়িয়ে পড়েছে। তো সেই দিক থেকে এর ইতিহাসটার দিকে যদি তাকানো যায় তাহলে আমাদের দেশে যদি দেখেন, আমাদের দেশে ইতিহাস হচ্ছে যে আপনি আজকে যে ব্রিটিশের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশরা যে ইংরেজরা যে দেশ দখল করে রেখেছিল তার বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন হচ্ছে যে বিদ্রোহ হয়েছে স্বাধীনতার জন্য, এবং সেখানে ধরুন বিশেষ করে যদি আসে যে এই বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে আমরা যাদেরকে অগ্নিযুগের বিপ্লবী বলি, তাদের যে আন্দোলন সেটা সশস্ত্র হয়েছে, তারা সশস্ত্রভাবেই করেছে, বা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, ভগৎ সিং এর, চন্দ্রশেখর আজাদের যে সংগঠন, তারা যে মানে লড়াইটা করেছে এবং লড়াই করতে গিয়ে তারা জেলবন্দি হয়েছে, জেল খেটেছে, তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেই সময় প্রথম যদি বলেন যে মানে এই যে রাজনৈতিক বন্দীর মর্যাদা দিতে হবে, রাজনৈতিক বন্দী হিসেবে স্বীকৃতির প্রশ্নটা, এটা প্রথম উঠে আসে হচ্ছে কিন্তু যে মানে ভগৎ সিংদের আন্দোলন থেকে। ভগৎ সিংরা যখন গ্রেপ্তার হয়েছিলেন লাহোর সেন্ট্রাল জেলে, সেই সময় তারা হচ্ছে যে মানে তাদেরকে হচ্ছে মানে সেই সময় বন্দীদের অবস্থা আরো খারাপ ছিল, আজকে যতটা খারাপ আছে তার থেকেও বেশি খারাপ ছিল। এবং সেখানেও একটা ভাগ ছিল যে যারা মানে ব্রিটিশ বন্দী তাদেরকে একরকম সুযোগ সুবিধা, এবং যারা নেটিভ বন্দী, দেশীয় বন্দী, তাদের জন্য একরকম সুযোগ সুবিধা।
তো সেখানে দাঁড়িয়ে ভগৎ সিংরা দাবি করে যে মানে আমাদেরকে হচ্ছে যে রাজনৈতিক বন্দী হিসেবে হচ্ছে স্বীকৃতি দিতে হবে, এবং সেই হিসেবে যে মানুষের মতন যে বাঁচার অধিকার জেলের ভেতরে, খবরের কাগজ পড়ার অধিকার, নিজেদের মধ্যে হচ্ছে যে মিটিং করবার অধিকার, যে খাবার দেওয়া হতো তার থেকে বেটার কোয়ালিটির হচ্ছে খাবার দেওয়া, এরকম বিভিন্ন দাবিকে রেখে চিকিৎসা মূলত মানবিক দাবিগুলো যেগুলো বেসিক যে যে অধিকার সেইগুলো তাদের থাকতে হবে। করে তো দীর্ঘদিন অনশন চলে, যে অনশনে আপনারা যতীন দাসের কথা শুনেছেন। যতীন দাস হচ্ছে যে 64 দিন অনশন করবার পরে হচ্ছে যে মারা যান, এবং তারপরে হচ্ছে যে মানে ভারতবর্ষের দিকে দিকে এই রাজনৈতিক বন্দীর মর্যাদার জন্য যে মানে আওয়াজ, সেটা ছড়িয়ে পড়ে। বক্সা জেলে হচ্ছে যে যখন রাজনৈতিক বন্দীরা অনশন করেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তাদের পাশে দাঁড়ান, এবং প্রথম আর কি ধরুন যে বন্দি মুক্তি কমিটি, বন্দি মুক্তি আন্দোলন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে তৈরি হয় 1931 সালে। সেই সময় হিজলি, বক্সা এই জায়গাগুলোতে কনসেন্ট্রেশন ক্যাম্প, হ্যাঁ, মানে কনসেন্ট্রেশন ক্যাম্প ঠিক নয়, ওটা কি জেল টাইপের বানানো। আজকেও যদি আপনি বক্সা ফোর্টে যান, অনেকে ঘুরতে যায়, বক্সা যে জেল যেটা ছিল সেখানে মানে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে হচ্ছে যে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে যে বার্তা পাঠিয়েছিল, সেই বার্তা আজকেও এনক্রিপ্টেড রয়েছে। সেই যে মানে সেই যে ইতিহাসের ধারা যেটা বলছেন যে রবীন্দ্রনাথ এবং ভগৎ সিংয়ের হাত ধরে চলেছে, তো সেই ধারাতে বর্তমান সময় তাহলে এই যে চেতনাটা, এটা দেখা যায় যে সাধারণ মানুষ খুব একটা সচেতন নন বা জানেন না। তো সেক্ষেত্রে এটা তো একটা সামাজিক একটা চেতনার মধ্যে থাকার কথা ছিল, যে বৃহত্তর সামাজিক চেতনায় এটা থাকার হয়তো কথা ছিল, কারণ তার একটা বড় ইতিহাস রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেটা আমরা হয়তো দেখতে পাই না। মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে যেটুকু দেখেছি, যে আপনারা এই ব্যাপারটাতে কি মনে করেন, দীর্ঘদিন কাজ করার সূত্রে এটা কি অভিজ্ঞতা হলো? একদমই তাই আর কি। মানে ধরুন এই যে 1946 সালে নৌবিদ্রোহ হয়েছিল, নৌবিদ্রোহের যে বন্দী সেনাদের মুক্তির দাবিতে, বা আজাদিন ফৌজের যে সেনাদের মুক্তির দাবিতে বড় বড় হচ্ছে যে মানে সমাজের সর্বস্তর থেকে আওয়াজ উঠেছিল, বড় বড় গণ আন্দোলন আমরা দেখেছি। পরবর্তীকালে 1950-52-তে পশ্চিমবঙ্গে যে অবিভক্ত কমিউনিস্ট পার্টির যে সমস্ত কর্মীদেরকে জেলে রাখা হয়েছিল, তাদের মুক্তির দাবিতে রাজপথে বিশাল বিশাল মিছিল হয়েছে। সেই মিছিলে তৎকালীন কংগ্রেস সরকার গুলি চালিয়েছে, মহিলা কর্মীরা শহীদ হয়েছেন, মারা গেছেন, এরকম বহু ইনস্ট্যান্স রয়েছে। পরবর্তীতে 77 সালেও যখন মানে হচ্ছে যে ইন্দিরা স্বৈরতন্ত্রের অবসান ঘটে এবং পশ্চিমবঙ্গে হচ্ছে যে বন্দি মুক্তি আন্দোলন এক নতুন রূপ নেয়, যে সেই সময় যে যারা জেলে ছিলেন, যে অসংখ্য যে যুবক যুবতী তাদের মুক্তির দাবিতে আন্দোলন এক ব্যাপক সামাজিক আন্দোলনের চেহারা নেয় সেই 70-এর দশকে। সেটা কিন্তু তার পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে বন্দি মুক্তি আন্দোলন হয়েছে। যেমন একটা ঘটনার কথা বলতে পারি, সেটা হচ্ছে যে 80-র দশকের শেষ দিকে, মানে 1989 এরকম সময়, বেশ কিছু লোক দীর্ঘদিন ধরে জেলে বন্দী ছিলেন, তাদের মুক্তির দাবিতে আন্দোলন হয়। কিন্তু সেই আন্দোলনটা মানে অ্যাক্টিভিস্ট শিবিরের বাইরে সাধারণ মানুষের ভিতরে খুব বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিল এরকমটা নয়। খুব সচেতন মানুষ ছাড়া জনমানুষে খুব একটা প্রভাব পড়েনি, যে পেনিট্রেশন সেটা না খুব একটা দেখা যায়। বা ধরুন তারা পরবর্তীতে মুক্তিও পায়, যখন নেলসন ম্যান্ডেলা 27 বছর নির্বাসনের পর যখন তাকে মুক্তি দেয় এবং তিনি কলকাতায় আসেন, তৎকালীন যে সিপিএম সরকার তাকে বড় করে হচ্ছে যে সংবর্ধনা দেয়, সেগুলোকে মানবাধিকার কর্মীরা সেখানে হচ্ছে তুলে ধরেন যে তোমরা নেলসন ম্যান্ডেলাকে সংবর্ধনা দিচ্ছ, তো নিজেদের রাজ্যের জেলেই হচ্ছে যে বন্দি করে রেখেছে। তো তারপর তারা মুক্তি পেয়েছিলেন। পরবর্তীকালে ধরুন 1998, 99, 2000 সাল থেকে আবার যে আন্দোলন যে পশ্চিমবঙ্গে মানে মাথাচাড়া দিয়ে ওঠে বা একটা জায়গায় পৌঁছায়, তার উপরে যে রাষ্ট্রীয় দমনপীড়ন চলে, বহু মানুষ বন্দী হয়। অন্যদিকে উত্তরবঙ্গে ধরুন গোর্খাল্যান্ড আন্দোলনের ক্ষেত্রে বহু মানুষ বন্দী হন, কামতাপুর আন্দোলনের ক্ষেত্রে বহু মানুষ বন্দী হন। তার বিরুদ্ধে মানে তাদের মুক্তির দাবিতে ধরুন মানে বহু সংগঠন, বন্দি মুক্তি কমিটি, এপিডিআর থেকে শুরু করে বহু সংগঠন বহু মিছিল মিটিং করেছে, বহু আন্দোলন করেছে। কিন্তু সেই আন্দোলনগুলোতে খুব বেশি যে মানে সমাজের বিভিন্ন স্তরকে নাড়া দিতে পেরেছে বা সমাজের
যে একটা আলোড়ন তৈরি করা, সেটা কিন্তু হয়নি। ব্যতিক্রম একটাই বলা যেতে পারে এই পর্যায়ে, সেটা হচ্ছে যে 2008-9 যখন লালগড় আন্দোলন হয়। আপনারা জানেন যে জঙ্গলমহলে হচ্ছে যে আদিবাসী মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে এবং নিজেদের অধিকারের দাবিতে হচ্ছে যে বড় গণ অভ্যুত্থান গড়ে তোলে। তো সেই আন্দোলনের উপরে প্রচন্ড রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, দমনপীড়ন চলে, বহু মানুষ মারা যান, শহীদ হন, বহু মানুষ জেলবন্দী হন। তো তাদের মুক্তির দাবিতে যখন মানে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে বন্দি মুক্তি আন্দোলন হয়, সেখানে আমরা দেখেছি যে মানে হাজারে হাজারে মানুষ হচ্ছে যে সেই আন্দোলনে সামিল হয়েছেন। মানে দীর্ঘ 10-15 দিন ধরে হচ্ছে যে লাগাতার অবস্থান, বিক্ষোভ, ধর্ণা চলেছে। পরবর্তীকালে কেন্দ্র এবং রাজ্যের যৌথ বাহিনীকে সেই সব অবস্থান উঠিয়ে দেয়, ধর্ণা মঞ্চ ভেঙে দেয়। তো ওই একটা পর্যায়ে দেখা গেছে যে মানুষের মানে যে সাড়াটা পাওয়া গেছে। কিন্তু এছাড়া যদি দেখেন, আজকেও যদি দেখেন, পশ্চিমবঙ্গের জেলে বেশ কিছু রাজনৈতিক কর্মী যারা 14 বছর, 15 বছর, 12 বছর ধরে জেলে পড়ে আছেন, তাদের মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে যে সরব হয়, পোস্টার করে, পথসভা করে, বক্তব্য রাখার চেষ্টা করে, কিন্তু সেটা সাধারণ মানুষকে খুব একটা নাড়া দিতে পারছে বলে আমার মনে হয়। এবং এটার পিছনে কারণ কি যদি সেটা খুঁজতে যান, তাহলে একটা জিনিস দেখতে হবে যে মানে সামাজিক পরিস্থিতি কি রয়েছে, তার সাথে হচ্ছে যে মানে মানে বন্দিমুক্তি আন্দোলনের চরিত্র অনেকটা নির্ভরশীল। মানে ধরুন আমরা যে সময় কথা বললাম ভগৎ সিংদের আন্দোলন, সেই সময় গোটা দেশের মানুষ হচ্ছে যে একযোগে স্বাধীনতা চাইছে। বা পরবর্তীকালে যখন মানে নৌবিদ্রোহ হয় বা আজাদ হিন্দ ফৌজের যে সেনাদের যে মুক্তির দাবিতে, তখন দেশ সবে স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশের সরকার কেন ইংরেজরা যাদেরকে বন্দি করেছে তাদের বিচার করবে, এইটা মানুষের ভিতরে একটা আলোড়ন তৈরি করেছিল। বা 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, আমরা জানি যে মানে সেই সময় গোটা পৃথিবী জুড়ে এক উত্তাল আন্দোলনের সময়, চীন বিপ্লব, ভিয়েতনামের মুক্তি সংগ্রাম, গোটা ইউরোপ জুড়ে হচ্ছে যে ছাত্র যুবদের বিক্ষোভ, শ্রমিকদের বিক্ষোভ, সেগুলোর বিরুদ্ধে যে আন্দোলন, তার একটা প্রভাব পশ্চিমবঙ্গের বুকেও ছিল বা আমাদের গোটা দেশেই ছিল। ফলে সেখানে যখন রাষ্ট্র বা সরকার বা শাসক দল যখন বন্দি করছে, সেখানে মানুষ সেইভাবে তাদের প্রতিবাদটাকেও রিয়াক্ট করিয়েছে। কিন্তু যদি এই পর্যায়ে দেখা যায় যে ধরুন মানে আফটার সামাজিক অবস্থার সাথে সাথে এটা রিলেটেড, এটাও ওইভাবেই চলেছে আর কি। মানে সমাজে আন্দোলন যখন তীব্র হয়েছে, যখন সমাজে আনরেস্টটাও মানে ক্রমশ বেড়েছে এবং মানুষ বিদ্রোহে বা বিক্ষোভে ফেটে পড়তে চেয়েছে, তখন বন্দি মুক্তি আন্দোলন নিয়েও মানুষ হচ্ছে যে রিয়াক্ট করেছে বা পথে নেমেছে বা মানে বিভিন্ন ক্ষেত্রে শাসককে বাধ্য করেছে বন্দীদের মুক্তি দেওয়ার জন্য। মানে সামগ্রিক যে মানে মানুষের যে চেতনার স্তর বা এই 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 যে অভ্যুত্থান বা এই ধরনের জিনিসগুলো ঘটা, তার সঙ্গে সঙ্গেই এটা রিলেটেড, একদম সমান সম্পর্কিত আর কি। সমান্তরাল। মানে আজকের ধরুন সমাজে কোনো বিষয় নিয়ে যে খুব বেশি মানে উত্তাল পাতাল রয়েছে বা মানুষের যে মানে সক্রিয় প্রতিবাদ রয়েছে, এরকমটা নয়। এবং সেখানে খুব স্বাভাবিকভাবে যারা রাজনৈতিক কারণে জেলে রয়েছেন, যারা সমাজের ভালোর জন্য জেল খাটতে গেছিলেন, তারা অনেক পিছনের সারিতে চলে গেছে। মানে তাদের জন্য ভাবার লোক সত্যি বলতে ওই অ্যাক্টিভিস্ট মহল বাইরে আর খুব একটা তো নেই। এই সময় যদি যারা বর্তমানে রয়েছেন, যারা তাদের ওভারঅল একটা চিত্র, যেটুকু কাজ করতে গিয়ে মানবাধিকারের কাজ করতে গিয়ে দেখেছেন, সেটা যদি কিছুটা আলোকপাত করেন। দেখুন বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। মানে আপনারা জানেন ভীমা কোরেগাঁও কেসের কথা, যেখানে হচ্ছে যে সমাজের মোটামুটি মানে একদম শীর্ষ স্তরের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কবি থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্তরের মানুষকে বন্দী করা হয়েছিল। আবার আপনারা এনআরসি বিরোধী আন্দোলনকেও দেখেছেন যে যেখানে হচ্ছে উমর খালিদ থেকে শুরু করে সার্জিল ইমাম, এদেরকে বন্দী করা। আবার এই যে পস্কো আন্দোলন, কলিঙ্গনগর আন্দোলন, সেখানেও এখন বহু মানুষের বিরুদ্ধে কেস চলছে, বহু মানুষ হয়তো এখনো জেলেও রয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় যে মানে লালগড় আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, যে আন্দোলন ধরুন মোটামুটি ভাবে 2011-তে নিস্তব্ধ হয়ে গেছে বা অনেকটাই আর কি নিঃশেষ হয়ে গেছে, সেই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তারাও আজকেও জেলে পড়ে আছেন। আজ 11-12 বছর হয়ে গেছে, তারপরে তারা জেলে পড়ে রয়েছেন।
এই কল্পনা মাইতি বলুন, রঞ্জন মুন্ডা, মনসারাম হেমব্রম, ঠাকুরমণি হেমব্রম, এরকম বহু নাম করা যায়। তো ফলে একদিকে যেমন মানে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজের মোটামুটি মানে যারা আর কি মানে একটু উপর স্তরের মানুষ তারাও যেমন রয়েছেন, আবার একদম প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ তারাও রয়েছে। এবারে চাই বা না চাই একটা বিষয় তো চলেই আছে যে মানবাধিকার আন্দোলনে বা এই নাগরিক অধিকার আন্দোলনে, বন্যমুক্তি আন্দোলনে যে হাইলাইট বা ফোকাসটা সেই সব মানুষদের জন্যই বেশি হয় যাদের সমাজে একটা পরিস্থিতি রয়েছে, যাদের একটা ওজন রয়েছে, নাম রয়েছে। কিন্তু প্রান্তিক মানুষগুলোর কথা মানে এখানে এবং ইত্যাদিতে চলে আসে। এক্ষেত্রেও তারা হ্যাঁ। আর পশ্চিমবঙ্গের যদি আমরা দিকে দেখি তাহলে বর্তমানে যারা রয়েছেন রাজনৈতিক বন্দী হিসেবে তারা মানে তাদের 95% হচ্ছে প্রান্তিক মানুষ। ফলে মানে সেই প্রান্তিক মানুষকে নিয়ে যে শহরের মানুষের, শহরের যে বুদ্ধিজীবী অংশের খুব বেশি যে তাদের মানে দুশ্চিন্তা আছে বা তাদের মুক্তির জন্য সচেষ্ট হওয়ার যে তাগিদ, সেটা খুব একটা দেখা যায় না। বহু ক্ষেত্রে দেখা যায় যে মানে কোনো একজন শহুরে এলিট বা বুদ্ধিজীবী স্তরের মানুষ বা উচ্চ স্তরের মানুষ তার মুক্তির জন্য বিভিন্ন কমিটি তৈরি করা বা তার কেস দেখাশোনার জন্য টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু মানুষকে পাওয়া যায়। যখনই সেটা কোনো প্রান্তিক মানুষের বিষয় চলে আসে যে তার জন্য উকিল দিতে হবে বা তার কেসের জন্য টাকা দিতে হবে বা হচ্ছে তার জামিনের জন্য চেষ্টা করতে হবে, তখন আর সেই সাড়াটা পাওয়া যায় না। এটা বাস্তব অবস্থা। মানে এটা আপনাদের কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতার একটা উপলব্ধি। তো এইভাবেই এগিয়ে চলুন, আর উইথ পজিটিভ নোট আপনারা আরো কাজ করলে আরো নিশ্চয়ই সেটা তো চলবেই আর কি। যতদিন মানে ধরুন সমাজ থাকবে, সমাজে হচ্ছে যে শ্রেণী থাকবে, শ্রেণী বৈষম্য থাকবে, ততদিন অব্দি যে শোষণ অত্যাচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ এগুলো জারি থাকবে। এবং স্বাভাবিকভাবেই প্রতিবাদ প্রতিরোধ হলে যারা শাসন ক্ষমতায় রয়েছে সেটাকে তো তারা ভালো চোখে নেবে না। ফলে তারা হচ্ছে যে তাদেরকে দমন করবার চেষ্টা করবে, সাইলেন্সড করিয়ে দেওয়ার চেষ্টা করবে, জেলে বন্দি করার চেষ্টা করবে। আর জেলে বন্দি থাকলে বন্দি মুক্তি আন্দোলনও খুব স্বাভাবিকভাবেই হবে। তাহলে এটা আমাদের সবার কারোর মানে আমাদের সবার ইচ্ছা নিরপেক্ষভাবেই চলতে থাকে।